দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আমাদের আলোচনার বিষয় গ্রামীণ ভারতে সুস্থায়ী কৃষির ক্ষেত্রে মেয়েদের ভূমিকা। এই আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আপনাদেরকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় গ্রামীণ ভারতে সুস্থায়ী কৃষির লক্ষ্যে মেয়েদের ভূমিকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি অধ্যাপিকা সুপর্ণা সান্যাল মুখার্জি, হেড অব দ্য ডিপার্টমেন্ট এডুকেশন অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সিকম স্কিল ইউনিভার্সিটি, বোলপুর। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে যেটা আমাদের আলোচনার বিষয়, যে গ্রামীণ ভারতে কৃষি ক্ষেত্রে সুস্থায়ী কৃষি, বিশেষ করে সাস্টেনেবল যে এগ্রিকালচারের কথা আমরা যেটা বলি, সেখানে মেয়েদের ভূমিকা একটা অনস্বীকার্য। গ্রাম বাংলার বুকে যখন আমরা দেখি কৃষিক্ষেত্রে নারীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বিশেষ করে এই ধান চাষের ক্ষেত্রে মহিলারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনার মতে কৃষিকাজে নারীদের যে একটা ঐতিহ্যবাহী এবং বর্তমান তার একটা বিশেষ ভূমিকা রয়েছে, সেটা ঠিক কতটা?
অনস্বীকার্য। কৃষিক্ষেত্রে ঐতিহ্যভাবেই ভূমিকা পালন করে আসছেন নারীরা, সে আজকে নয়, সেই যুগ যুগান্ত থেকে, এবং বর্তমানেও তাদের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। দেখা যাচ্ছে যে ঐতিহ্যবাহী কারণ না, ফসল কাটা থেকে শুরু করে বীজ রোপণ থেকে শুরু করে ফসল ফলন এবং ধানের পর্যবেক্ষণ করা, সময় সময় ঠিকমতো সেই ফসল হচ্ছে কিনা সেটাকে রক্ষণাবেক্ষণ করা এবং তার পরিচালনা পর্যবেক্ষণ করা সবই নারীরা করে থাকেন। এবং সেটা যে করেন এটা কিন্তু তারা নিজেদের মতো করে করেন, অর্থাৎ যেভাবে তারা নিজের সন্তানকে পালন করেন বা নিজের পরিবারকে রক্ষণাবেক্ষণ করেন, সেই নারীরা ঠিক সমভাবে এই কৃষিকাজকে লালন পালন করে আসছেন। আর বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে, যদিও অনেক ক্ষেত্রে নারীরা যে শিক্ষা পাচ্ছেন বা যারা শিক্ষিত হতে পারছেন আর যারা শিক্ষিত হতে পারছেন না, এই যে দুয়ের মধ্যে একটা ফারাক থেকে গেছে, কিন্তু তবুও নারীরা অগ্রণী ভূমিকা পালন করছেন বর্তমান ক্ষেত্রেও। এবং বর্তমান ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যেখানে একদম গ্রামাঞ্চলে যদি আমরা যাই, সেখানে হয়তো নারীরা সঠিক ট্রেনিং পাচ্ছেন না, কৃষিক্ষেত্রেই ওনারা ট্রেনিং পাচ্ছেন না, এবং যেরকম হচ্ছে হয়তো অজানা ক্ষেত্র, সেখানেও তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হচ্ছে নিজের সংসার প্রতিপালনের জন্য এবং স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য। এই সাস্টেনেবিলিটিটা, অর্থাৎ এইভাবে তারা নিজেদেরকে রক্ষণাবেক্ষণ করছে, পরিবার সংরক্ষণ করছে, সন্তান পালন করছে এবং সমভাবে তারা কৃষিকাজে নিজেদেরকে আত্মমগ্ন করছেন। মূলত দেখা যাচ্ছে বর্তমান প্রজন্ম, তারা কিন্তু অধিকাংশ যে তরুণ প্রজন্মের নারী যারা রয়েছেন, তারা কিন্তু এগ্রিকালচারের দিকে আগ্রহ প্রকাশ করছেন এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত হয়ে আবার কিন্তু কৃষিকাজে ফিরে যাচ্ছেন। এবং আপনার কথাতে যেমন বললেন যে যারা গ্রামাঞ্চলে মহিলারা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, যারা কৃষিকাজের সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে তারা স্বামীদের দেখানো বা বাবা কাকাদের দেখানো পথে তারা দেখে এসেছেন, পারিবারিক চাষাবাদ রয়েছে, সেই দেখে দেখে শিখে ফেলেছেন। তাদের অভিজ্ঞতাতেও কিন্তু কাজে লাগাচ্ছেন বর্তমান তরুণ প্রজন্ম। এবং দুই ক্ষেত্রে যে তারা কিছুটা হয়তো শিক্ষার অভাব রয়েছে, কিন্তু তাদের এই যে প্রথাগত শিক্ষা, সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কৃষিকাজে। হ্যাঁ, একদম ঠিক। তাহলে একটুখানি বলতে হয় যে এই মানুষের বিবর্তনের সময় থেকে এগ্রিকালচারের আবিষ্কার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। কারণ আমরা যদি বলি যে টেকনোলজি বা মডার্নিটি যখন থেকে এসছে, এই এগ্রিকালচার থেকে এসেছে। এবং এই এগ্রিকালচার বা কৃষিকাজ, এটা হচ্ছে স্থায়িত্বতা বজায় রাখে। তার কারণ হচ্ছে এই কৃষিকাজ যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে কি হচ্ছে না, কৃষিকাজ আমাদের কিন্তু একটা ডিসিপ্লিন অর্থাৎ নিয়মানুবর্তিতা কিন্তু শেখাচ্ছে। কেন নিয়মানুবর্তিতা? না, কোন সময় কোন ধান হবে এবং সেই ধান ফলানোর জন্য কতটা সময় দরকার এবং কিভাবে তাকে পর্যবেক্ষণ করতে হবে, এটা কিন্তু একেবারে প্রকৃতির শিক্ষা। তো আমরা মনে করি যে কবিগুরু বলেছিলেন না, নেচার ইজ দ্য বেস্ট টিচার। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু সর্বক্ষণের জন্য এবং সর্বান্তকরণে হচ্ছে বেস্ট টিচিং, যে এই প্রকৃতি আমাদের শিখিয়ে দিচ্ছে কিভাবে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। আর নারীদের ক্ষেত্রে হচ্ছে যে নারীরা খুব ধৈর্যশীল, কারণ না তাদের এই যে একটা সময় তাদেরকে সাস্টেন করতে হয় এবং সমস্ত ক্ষেত্রে তাদেরকে সাস্টেন করতে হয় এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তাদের করতে হয়। তো সেই জন্য কৃষিকাজে তারাও অগ্রণী ভূমিকা পালন করছে এবং তারা ভালো করে পারছে। আর আজকের মহিলারা যারা পড়াশুনো শিখছে বা তারা পড়াশুনো করতে পারছে, তারা দেখছে যে কৃষিকাজে যদি আমি মন দিই এবং এগ্রিকালচার যারা পড়াশুনো করতে পারছে আর যারা পড়াশুনো না করে প্রথাগতভাবে শিখছে, তারাও দেখছে যে এখানে কিন্তু একটা আত্মনির্ভরতার পথ আছে। অর্থাৎ একটা সার্টেন টাইম, অর্থাৎ দেখুন বছরের প্রত্যেকটা সময় কোনো না কোনো ধান হচ্ছে, যে কোনো না কোনো ফসল, এবং সেটা আমাদের দরকার। কারণ ফুড প্রোডাকশন হচ্ছে, যদি খাদ্য না থাকে মানুষ বেঁচে থাকতে পারে না এবং খাদ্যের জন্যই বাঁচা। তো এই খাদ্য বা ফসল ফলানো একটা হচ্ছে প্রথাগত ব্যাপার এবং সেটা করতেই হবে। তো তাহলে দেখা যাচ্ছে যে যদি আজকের তরুণীরাও যারা নতুন প্রজন্ম, তারা যদি এই কৃষিকাজে মনোযোগ দেয় এবং তারা যদি শিখে করে, তাহলে তো আরো বেশি সায়েন্টিফিক্যালি করতে পারবে, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে করতে পারবে। তাহলে ফলনটা কিন্তু এক ফসলা জমিকে তারা 2 ফসলা করতে পারবে, 2 ফসলা জমিকে তারা 3 ফসলা করতে পারবে এবং তাতে কি হবে না, ফুড প্রোডাকশন বাড়বে, বছরে খেয়ে পড়ে আমরা সঠিকভাবে বাঁচতে পারবো। একদম। এবার একটু চাষের কথায় আসি।
বর্তমানে বিভিন্নভাবে আমাদের কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন, যারা গবেষক রয়েছেন এবং বিভিন্ন যে অর্গানাইজেশন রয়েছেন, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, তাদের পক্ষ থেকে বারবার জোর দেওয়া হচ্ছে যে জৈব চাষ, অর্গানিক ফার্মিং এর উপর, এবং তারপরে বীজ সংরক্ষণ করা বা জল সংরক্ষণের মতো যে সমস্ত টেকসই জিনিসগুলো যেগুলো কৃষিকাজে ভীষণ প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে নারীরা কিভাবে অবদান রাখছে? দেখুন, একথা অনস্বীকার্য যে যদি আমরা দেখি জিওগ্রাফিক্যাল ডেফিনিশনে আমাদের কিন্তু জল স্তর অনেক নেমে গেছে। এবার এই জল স্তর তো এটাও একটা প্রাকৃতিক ব্যাপার। তো সেক্ষেত্রে জৈব প্রথায় যদি কৃষিকাজ আমরা করতে পারি এবং জল স্তর সংরক্ষণ করতে পারি, তাতে কিন্তু আমরা আমাদের প্রকৃতিটাকেও যেরকম ধরে রাখতে পারবো এবং তার সাথে কৃষিকাজ সহ আমাদের নতুন প্রজন্মকেও কিন্তু আমরা একটা বেটার প্রকৃতি ফিরিয়ে দিতে পারবো। তার কারণ ধ্বংস তো হচ্ছে একটা সাইড, যেভাবে পলিউশন হচ্ছে বা যেভাবে সমস্ত জায়গায় দূষিত হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে, এবং তার থেকেও বড় কথা যে ল্যান্ড এরিয়া, মানে যেটা দেখুন আজকে যেরকম ভাবে মানে কৃষি জমি ব্যবহৃত হচ্ছে অন্য কাজের জন্য, সেটাও তো ল্যান্ড এরিয়াটা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সঠিকভাবে জৈবভাবে আমরা যদি কৃষিকাজ করে থাকি বা কৃষিকে আমরা সহযোগিতা করে থাকি এবং সেটাকে যদি আমরা আরো বেশি ভাবে ভূমিস্তর বা জলের সংরক্ষণ করতে পারি এবং জৈব সারের মাধ্যমে সেটা আমরা করতে পারবো, রাসায়নিক সার ব্যবহার করলে আমরা সেটা করতে পারবো না, তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে আমরা যথেষ্ট পরিমাণে ভালো ফলন এবং ফসল উৎপন্ন করতে পারি। এবং এখানে নারীদের ভূমিকা খুবই প্রাধান্য পেয়েছে, কারণ নারীরা কি করে, কৃষিকাজের সাথে সাথে কিন্তু তারা গবাদি পশু পালন করে। এবার এই যে খড়গুলো হয়, এই খড়গুলোকে ওরা কি করে না মাটির উপর পেতে দেয়। মাটির উপর পেতে দিলে যে বাষ্পীভবন হবে, অর্থাৎ বাষ্পীভবনের মাধ্যমে যে জলটা সংরক্ষিত হবে, সেটা কিন্তু মাটি ধরে রাখতে পারে। এবং বেশ কিছুদিন পর যদি খড়টাকে তুলে দেওয়া হয়, তাহলে সেই জমিটা কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি ফলপ্রদায়ী হয়ে যায়, অর্থাৎ সেখানে যদি চাষ করা যায় তাহলে কিন্তু ফসল অনেক ভালো হয়। তো এইভাবে কিন্তু নারীরা এগিয়ে যাচ্ছেন এবং তারা করছেন। এবং আমাদের গ্রামাঞ্চলে বহু মহিলা কৃষক বন্ধু রয়েছেন বা নারীরা রয়েছেন, যারা এই সমস্ত বর্তমানে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে বা সহ কৃষি অধিকর্তাকরণ রয়েছে, সেখানে তারা নিজেরাই আসছেন, বিভিন্ন প্রশিক্ষণও নিচ্ছেন এবং সেটাকে গিয়ে নিজেদের কর্মক্ষেত্রে প্রয়োগ করছেন। এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা ভার্মি কম্পোস্ট তৈরি করছেন, তার বেড তৈরি করছেন, করে অন্য মহিলাদেরকে উদ্বুদ্ধ করছেন, তার দেখা দেখে আরো মহিলারাও এগিয়ে আসছেন গ্রাম বাংলায়। আরো একটা যেটা করছেন আর কি, যে মাশরুম, সেগুলো তারা বাড়িতে তৈরি করতে পারছেন। মানে বিভিন্নভাবে নারীরা কৃষিকাজে পূর্বের তুলনায় এখন শিক্ষিত হয়েও যারা করছেন তারাও তো এগিয়ে আসছেন, সেই সঙ্গে যারা প্রথাগতভাবে রয়েছেন যে সমস্ত মহিলারা, তারাও এগিয়ে এসেছিলেন, এখনো রয়েছেন সঙ্গে। এবারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু, যে কৃষি ক্ষেত্রে বলছি, নারীদের বর্তমান কিছু কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, সেগুলো কি বলে আপনার মনে হয়? হ্যাঁ, যেমন ওনারা যে বর্তমান চ্যালেঞ্জগুলো ফেস করছেন, যেরকম হচ্ছে যে নারীরা কৃষিকাজ করছেন, প্রথমত হচ্ছে জমির মালিকানা। নারীদের কিন্তু নিজস্ব জমি নেই, হয় তার স্বামীর জমি বা তার শ্বশুর বাড়ির জমি বা কেউ ভাগ চাষ দিয়েছে, সেই জমিটা দিয়ে তারা কিন্তু ফসল ফলাচ্ছে। নিজের জমি নয় বলে তারা কিন্তু কোনো ব্যাংকের সহযোগিতা পাচ্ছে না, ব্যাংক লোন দিচ্ছে না, এবং তাতে যে ফসলটা তারা মানে কাজ করে অর্থ সঞ্চয় করে আবার সে কাজে লাগাচ্ছে এবং স্বামীর কাছ থেকে পয়সা নিয়ে সেটার মাধ্যমে কৃষিকাজ করছে, এবং তার থেকে জমি নেই এবং ভাগ চাষির ক্ষেত্রে তাকে আবার দাদন দিতে হচ্ছে। তো এইভাবে এই চ্যালেঞ্জগুলো তারা ফেস করছে। এছাড়াও যেটা করছে, সঠিক প্রশিক্ষণ নেই, কারণ প্রশিক্ষণ দেওয়ার মতো যদিও কর্মশালা অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু সেই কর্মশালা ঠিক ফলপ্রদায়ী হয়নি। তাতে কি হচ্ছে, প্রযুক্তিগত দিক থেকে তারা অনেকটা পিছিয়ে যাচ্ছে। আর যারা লেখাপড়া শিখে বা কৃষি এগ্রিকালচার পড়ে তারা যারা আসছেন না, তারা কিন্তু আরো বেটার কিছু পাওয়ার জন্য শহরমুখী হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে না, গ্রামের মহিলারা কিন্তু সেই চ্যালেঞ্জ ফেস করছে। যদিও তার মেয়ে হয়তো এগ্রিকালচার সায়েন্টিস্ট হয়েছে, সে হয়তো তার মাকে বুঝিয়ে দিল কি মা গ্রামে চাষ করছে, সেই মেয়ে কিন্তু চলে গেল বিদেশে বা সেখানে গিয়ে তারা এগ্রিকালচারের আরো বেটার করলো। তো এটা হচ্ছে খুব রেয়ার, কিন্তু তবুও তারা চেষ্টা করে যাচ্ছে যাদের সঠিক প্রশিক্ষণ তারা পায় এবং সঠিকভাবে সে কাজ করতে পারে। আরেকটা কি হতে পারে ম্যাডাম, যে সমস্ত গ্রামীণ এলাকার মহিলারা যারা রয়েছেন, তারা যদি স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ যেগুলো করে,
সেগুলো করেও তো তারা কৃষিকাজে নতুন একটা দিশা দেখাতে পারেন। হ্যাঁ, তারা করছেন। এরকম কয়েকটা গ্রাম আমি নিজে গেছিলাম এবং আমি নিজে একটা স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত আছি এবং সেখান থেকে সেলফ হেল্প গ্রুপ করে, মানে 10 জন করে গ্রুপ করেছে এবং 10 জন গ্রুপ করে তারা ব্যাংকের কাছ থেকে, মানে 10 জনে 10,000 টাকা নিল, 1 লাখ টাকা হলো এবং এই 1 লাখ টাকার মধ্যে তারা 50,000 টাকা ডিপোজিট রাখলো নিজেদের ফিক্সডে, আর 50,000 টাকার মাধ্যমে তারা কৃষিকাজটা শুরু করলো এবং এই 50,000 টাকার মধ্যে তারা বীজ কেনা, বীজ বপন করা, যাবতীয় সব কাজ করলো এবং তার মধ্যে থেকে আবার নিজেদের তো জমি নেই, যার কাছ থেকে জমি নিল তাকে আবার দাদন হিসাবে দিল। এবার 50,000 টাকার বদলে হয়তো তাদের লাভ হলো 30,000 টাকা, সেইটা আবার তারা কাজে লাগালো, দিয়ে তারা এই যেটা তাদের ফিক্স ছিল তার মধ্যে থেকে তারা ব্যাংক লোনও শোধ করে দিচ্ছে এবং নিজেরা নিজেদেরকে আরো ডেভেলপ করছে এবং এই ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তারা তাদের ফ্যামিলি প্রতিপালন করছে। এমন হয়েছে যে তারা তাদের সন্তানদের লেখাপড়া শেখার পয়সা দিচ্ছে, তাদের বেড়ে ওঠা, এবং শুধু তাই নয়, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, যে এই কৃষিকাজের মাধ্যমে যারা ম্যাল নিউট্রিশনে সাফার করছিল সেই অপুষ্টিটা কিন্তু অনেকাংশে দূর করা যাচ্ছে মহিলারা কৃষিকাজে এগিয়ে আসার জন্য। তার কারণ হচ্ছে কোন খাদ্যটায় বেশি খাদ্য গুণ আছে সেটা তার বাচ্চাকে সে দিচ্ছে এবং যেমন হয়েছে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট হয়েছে তাদের কি খাওয়া উচিত বা কি খেলে তাদের বেশি পুষ্টিগুণটা পাবে এবং সেই পুষ্টিগুণটা তার বাচ্চার মধ্যে দিয়ে যাবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে মহিলাদের কৃষিকাজে এগিয়ে আসার পেছনে কিন্তু অনেক লক্ষ্য পূরণ হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা চোখে পড়ে আর কি, গ্রামাঞ্চলে কিছু কিছু গ্রামের পুরুষ বন্ধু যারা রয়েছেন তাদের কর্মসূত্রে কোথাও কোথাও হয়তো বাইরে চলে যেতে হচ্ছে, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। তখন কিন্তু যে জায়গা জমিটা পড়ে রইল এবং তার বাড়ির যে মহিলা সদস্য যিনি ছিলেন তিনি কিন্তু পুরোপুরিভাবে সেটা হ্যান্ডেল করছেন। হ্যাঁ, যারা চলে যাচ্ছেন আর কি পুরুষরা গ্রামের বাইরে আরো বেশি অর্থ উপার্জনের জন্য, আর পুরো জায়গাটা পড়ে রইল নারীদের ওপর, তাহলে তাদের দায়িত্ব কিন্তু আরো বহু গুণে বেড়ে গেল। তার কারণ হচ্ছে সমস্ত দায়িত্বটা এই নারীদের ওপরই পড়লো। তার কারণ তার সংসার প্রতিপালন করা, তার সন্তান দেখা এবং তার সাথে কৃষিকাজ এবং তার জমি জায়গা সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণ। তো সেক্ষেত্রে দেখা গেছে নারীরা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এখনকার সময় এবং করে আসছেন। তাতে বরঞ্চ তাদের ইনভলভমেন্টটা, অর্থাৎ নারীরা আরো অধিকভাবে কৃষিকাজটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে এবং সেই আঁকড়ে ধরতে গিয়ে দেখা গেল তারা কিন্তু নিজস্বভাবে হয়তো জানে না সায়েন্স টেকনোলজি, কিন্তু তারা নিজেই নিজের টেকনোলজিটাকে ডেভেলপ করে নিচ্ছে। কিভাবে না, দেখা গেছে যে যখন ধান রোপণ করা হয় এবং ধান রোপণের যে প্রথাগত পদ্ধতি আছে সেই প্রথাগত পদ্ধতির ওপর এক একজন কিন্তু তার নিজস্ব পদ্ধতি প্রয়োগ করছেন। কিভাবে না, কত ইঞ্চি ব্যবধান রাখতে হবে সেই ব্যবধানটা তাদের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ কত ইঞ্চি ব্যবধান রাখলে ফলনটা বেশি ফলবে বা একটা ফলন হয়ে যাওয়ার পর কি ধরনের ফসল ফলালে সেই ফসলটা অনেক ভালো হবে, মানে দেখা দেখি চাষ করতে করতে ওনারা নিজেরাই অভিজ্ঞ হয়ে উঠেছে। একদমই তাই। এবং যে সমস্ত আমাদের আদিবাসী মহিলা যারা রয়েছে, যদি আমরা কৃষিকাজের একটু অতীতটা দেখি, সেই আদিবাসী গ্রাম থেকে উঠে আসে যারা, তারা কিন্তু একটা সময় ব্যাপকভাবে কৃষিকাজের সঙ্গে লিপ্ত ছিলেন এবং এখনো পর্যন্ত রয়েছেন। এই যে আমরা আজকে আলোচনা করছি যে সুস্থায়ী কৃষি, সাস্টেনেবল এগ্রিকালচার, সেক্ষেত্রে এই যে আদিবাসীদের জ্ঞানটা সেটা কিভাবে কাজে লাগাচ্ছেন তারা? দেখুন, আদিবাসীদের জ্ঞানটা বলতে গেলে কৃষিকাজে প্রথম আমরা দেখতে পাই যে যারা সাঁওতাল বলে যারা খ্যাত, এবং এদের হচ্ছে প্রত্যেকটা আদিবাসীর একটা নিজস্ব ইকোনমিক স্ট্রাকচার আছে, অর্থাৎ কি না, তাদের একটা নিজস্ব অর্থনৈতিক পরিকাঠামো রয়েছে। যেমন আমরা জানি সাঁওতাল যারা, তারা এগ্রিকালচার করে, অর্থাৎ তারা পুরুষ মহিলা উভয় তারা এগ্রিকালচারের সাথে যুক্ত এবং তারা অনেকটা বেশি উন্নত। এইখানে একটা জিনিস সত্যি লক্ষ্য করার মতো, যে দেখা গেছে যে আমরা আজকে দেখছি যে সাঁওতালরা কিন্তু অনেক বেশি উন্নত অন্যান্য আদিবাসীদের তুলনায়। তার কারণ হচ্ছে এরা প্রথম থেকেই কিন্তু কৃষিকাজ করে আসছেন এবং সেটেলড এগ্রিকালচারিস্ট বলতে সাঁওতাল,
কেন না এই কৃষিকাজ করতে গিয়ে তারা যেমন নিয়মানুবর্তিতা পালন করেছেন, তারা জ্ঞানকে ডেভেলপ করেছেন এবং তার সাথে সাথে কিনা পরিবেশ রক্ষণ করেছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের অর্থটাও কিন্তু খুব ভালো হয়েছে, অর্থাৎ অর্থনৈতিক পরিকাঠামোটাও কিন্তু স্ট্রং হয়েছে। সেই জন্য কিন্তু তারা অগ্রগতির পথে এগিয়ে যেতে পেরেছে, কি মহিলা বলুন কি পুরুষ বলুন। এবং অন্যান্য আদিবাসী যারা আছে, যারা কি করতো না হান্টার গ্যাদারার বলুন, বা যারা শিকার করত, যারা বাঁশের কাজ তৈরি করত, ক্রাফটসম্যানশিপ যারা করত, তারা কি করছে এখন এই সাঁওতালদের দেখে দেখে আবার কৃষিকাজে কিন্তু যুক্ত হচ্ছে। কারণ তারা দেখছে যে আমরা 6 মাস অন্তত আমাদের গ্যারান্টিড ফুড, এবং সে যদি 6 মাস চাষ করার পর ধানটা তার গোলায় ভরে রাখতে পারে, তাহলে আরো 6 মাস তার খাওয়ার কোনো চিন্তা থাকছে না। তো এইভাবে আদিবাসীরা কিন্তু এগিয়ে আসছে, এবং আদিবাসীদের একটা নিজস্ব টেকনোলজি, তার কারণ হচ্ছে ওরা যেহেতু ইন্ডিজিনাস টেকনোলজি ফলো করছে, তারা পারে জমিটাকে কিভাবে পুজো করতে। এবং আরেকটা জিনিস যেটা ফলো করে ওরা হচ্ছে স্যাক্রেড গ্রোভ, অর্থাৎ হচ্ছে একটা পবিত্র স্থান বলে রেখেছে। এবং গ্রামের চাষের ক্ষেত্রে বলুন, গ্রামের ক্ষেত্রে গ্রামের একটা দিকে তারা তৈরি করে রাখে, এবং সেই তৈরি করার ক্ষেত্রে কিন্তু তারা আরো ডেভেলপ করে, এবং তাদের যে ঈশ্বর চেতনা বা তারা যেটা মনে করে যে কৃষি বা ধান হচ্ছে তাদের ঈশ্বর সম, এবং সেইভাবেই তারা ডেভেলপ করছে। এবং এটা খুব বাস্তব একটা দৃশ্য আমাদের চোখের সামনে আপনি তুলে ধরলেন, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই সময় আদিবাসী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করছেন। যাক, আমাদের সময় একেবারেই শেষ। আরো কিছু কথা হয়তো বলার ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা আর বলতে পারছি না। সব শেষে একটুখানি আপনার থেকে জানতে চাইব যে আরো সাস্টেনেবল এগ্রিকালচার বা টেকসই কৃষির জন্য নারীদের কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য কি ধরনের নীতিগত পরিবর্তন বলে আপনার মনে হয়? নীতিগত পরিবর্তন বলতে দেখুন, গভর্নমেন্টের থেকে যে পলিসি গাইডলাইন্স হয়েছে, সেই পলিসি গাইডলাইন্সটাকে আরো বেশি শক্ত করতে হবে, অর্থাৎ আরো বেশি সঠিকভাবে যাতে মহিলারা চান্স পায়, বা মহিলাদের ক্ষেত্রে যাতে আরো বেশি এটা কার্যকর করা যায়, সেটা তাদেরকে একটু বুঝতে হবে। আর একটা যেটা হচ্ছে যে বিভিন্ন যে শিক্ষা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, বা ফরেস্ট বা এনভায়রনমেন্টাল রাইটস যেগুলো আছে, সেখানে নারীদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে হবে, এবং মহিলারা যাতে আরো বেশি করে কৃষিকাজে যুক্ত হতে পারে, এবং তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, এবং যাতে তারা সমস্ত কিছুটা জানতে পারে। এবং ধরুন যারা পড়াশোনা করতে পারছে না বা কলেজে বা ইউনিভার্সিটিতে যেতে পারছে না, তাদের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় গিয়ে অন্তত প্রশিক্ষিত করার ব্যবস্থা করতে হবে, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে হবে। বেশ, খুব সুন্দরভাবে শেষ করলেন যে মহিলাদের ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্টের আমরা জোর দিচ্ছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেখানে নারীদের ভূমিকা, বিশেষ করে এগ্রিকালচারের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে নারীর যে ভূমিকা কতটা, সে ব্যাপারে আমরা আজকের আলোচনা করলাম। গ্রামীণ ভারতে সুস্থায়ী কৃষির ক্ষেত্রে মেয়েদের ভূমিকা, আর এ ব্যাপারে এতক্ষণ বিস্তারিতভাবে বললেন অধ্যাপিকা সুপর্ণা সান্যাল মুখার্জি, হেড অব দ্য ডিপার্টমেন্ট এডুকেশন অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সিকম স্কিল ইউনিভার্সিটি, বোলপুর। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মধ্যে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে, এবং শ্রোতা বন্ধুদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য
শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।